মন্ত্রণালয়ের কাজের দক্ষতা বাড়ানোর উপায় জানালেন পিনাকি ভট্টাচার্য। এরপরে দেখবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে সরকারের ৬ মাস টেকা মুশকিল হবে, ভিপি নূর। তারপরে দেখবেন গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবে মির্জা ফখরুল। আরও দেখবেন সক্রিয় হওয়ার চেষ্টায় আওয়ামী লীগ, সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়ছে। সবশেষে দেখবেন প্রফেসর ইউনূসকে আমরা সম্মান দিতে চাই, অ্যানি। এখন বিস্তারিত। মন্ত্রণালয়ের কাজের দক্ষতা কিভাবে বাড়ানো যেতে পারে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট তিনি এ সংক্রান্ত পরামর্শ দেন। পিনাকি ভট্টাচার্য লিখেন, আসিফ মাহমুদ এক ট্রলি ফাইলের ছবি দিয়েছে। আপনি যদি সেই কাগজগুলো দেখেন তাহলে বুঝবেন সব ফাইল শুধু একবার পড়তে কয়েক মাস লাগবে। আমাদের ব্যুরোক্রেসি এত ইনএফিশিয়েন্ট হওয়ার কারণে এই পেপার বেসড ডকুমেন্টেশন দ্রুত মন্ত্রণালয়গুলো পেপারলেস করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এতে এফিসিয়েন্সি বাড়বে, কোনো কাজে কত সময় লাগছে সেটা জানা যাবে, কাজটা কোথায় আটকে আছে, বটলনেক কোথায় সেটা জানা যাবে, কম লোক লাগবে আর ফাইল হারাবে না, ফিজিক্যাল স্টোরেজ স্পেস কমবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাস্যরস করে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট লিখেন, হাসিনার ডিজিটাল বাংলাদেশের আওয়াজে ভাবছিলাম সবকিছু ডিজিটাল হয়েছে, কিন্তু না, টাল হয়েছে, ডিজিটা এখনো ফুটেনি। অন্যদিকে এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে আমরা ২ বছর বললেও এই সরকারের ৬ মাস টিকে থাকা মুশকিল হবে। রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর। ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সংস্থাটির আয়োজনে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন, জসিন্তা জিনিয়া, সাংবাদিক সৈয়দ আব্দুল মুহিত, শারমিন নাহার নীরা ও জাফর ইকবাল। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ভিপি নূর বলেন, ২ বছরের জন্য একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। ৬ মাস ১ বছরের মধ্যে নির্বাচন হলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না। এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি। অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে ১০ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। বিএনপিকে ২ টুকরো করবার ষড়যন্ত্র ব্যর্থ হলে দিল্লির সাথে মিলে ১/১১ সরকার ২০০৮ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একচেটিয়াভাবে বিজয়ী করবার পরিকল্পনায় সফল হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুইন ২০০৮-এর শুরুতে ভারত সফরে গিয়ে হাসিনাকে ক্ষমতায় আনা এবং তার ব্যক্তিগত লাভের সকল বন্দোবস্ত করে আসেন। বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির শাসকের চরণতলে বিসর্জন দেওয়া হয়। সে সময় কংগ্রেস ভারতের রাষ্ট্র ক্ষমতায় ছিল। হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সকল জেনারেলরা সেদিন এভাবে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়াকে সমর্থন না করলেও তারা কেউ সাহস করে প্রতিরোধ কিংবা প্রতিবাদ করেন নাই। সকল জেনারেলদের সমভাবে অপরাধী সাব্যস্ত না করলেও যে সমস্ত প্রভাবশালী সামরিক কর্মকর্তারা ২০০৭ এবং ২০০৮ সালে ভারতের কাছে দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছিলেন, তাদেরকে চিহ্নিত করা আবশ্যক। বিপ্লবী ছাত্র জনতাকে সতর্ক করে বলছে, বিদ্রোহীদের চিনতে না পারলে অগাস্ট বিপ্লবের সফলতা ধরে রাখা কঠিন হবে। বাংলাদেশের জনগণের স্মৃতি ঝুলিয়ে নেয়ার কাজে সহায়তার জন্য সেই সময়ের সেনাবাহিনীর মধ্যকার মূল অপরাধীদের একটি তালিকা দেওয়ার চেষ্টা করছে। ১. জেনারেল মঈন ইউ আহমেদ। ২. লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ৩. মেজর জেনারেল এটিএম আমিন। ৪. লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। ৫. ব্রিগেডিয়ার জেনারেল বারী। সেনাবাহিনীকে ব্যবহার করে যে শেখ হাসিনা ২০০৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ক্ষমতায় আসীন হলেন,
তিনি ২ মাস অতিক্রান্ত হওয়ার আগেই বিডিআর বিদ্রোহের মোড়কে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন। এ যেন আরেক পলাশী। ১৭৫৭ সালের সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর, সেনাপতি রায় দুর্লভ এবং ইয়ার লতিফ খান দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভের সাথে হাত মিলিয়েছিল। এবার ২০০৯ সালে দেশবাসী অবাক হয়ে দেখল যে ২ দিন ধরে বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের নির্বিচারে হত্যা এবং তাদের পরিবারের ওপর অবর্ণনীয় বর্বর নির্যাতন চললেও ভারতীয় দালাল সেনাপ্রধান সহ নপুংসক জেনারেলরা কেবল নীরবে দেখে গেলেন। সেনাবাহিনীর চোখের সামনে তাপস, নানক, ইনু, মেনন, সাহারা খাতুনরা বিনা বাধায় বিডিআর সদর দপ্তরে যাওয়া আসা করতে পারলেও সেনা সদস্যদের জন্য ওই এলাকা আউট অফ বাউন্ড হয়ে রইল। সব তারকাখচিত জেনারেলরা কাপুরুষের মতো শেখ হাসিনার হুকুম তামিল করে গেলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা ধূলিসাৎ হয়ে যেতে ভারতকে সহায়তা করলেন। সেনাপ্রধান জেনারেল মঈন সহ তৎকালীন সকল জিওসি, ডিজিএফআই এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সেনা সদর দফতরের সকল জেনারেলকে বিডিআর হত্যাকাণ্ডে হয় সহযোগিতা অথবা নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করতে হবে, নইলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। হয় সহযোগিতা অথবা নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করতে হবে, নইলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। গুলি করে কিশোর আব্দুল মোতালেবকে হত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ৬ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে রিমান্ড মঞ্জুর করেন। এদিন বিকেল ৪টা ৪ মিনিটে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ডের এই আদেশ দেন। জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০ বা ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাহজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়। অপরদিকে গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। ভারতে হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী